ক্লাস 12-এর খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, যে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্র শূন্য কেন। তো এটি বইয়েরই প্রশ্ন, বইয়ের উত্তরও করা আছে, কিন্তু তার বাইরেও আমি কিছু জিনিস আলোচনা করব। যেগুলো বইয়ে আছে সেগুলো আলোচনা করব, যেগুলো বইয়ে নেই সেগুলো আলোচনা করব। সাধারণত এর কারণ হিসেবে বইয়ে একটাই কারণ দেওয়া আছে, কিন্তু এর বাইরে টোটাল 4খানা কারণ নিয়ে আমরা আলোচনা করব, যে কেন একটি আহিত ফাঁপা গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্র শূন্য। তো প্রথম যে কারণটা, সেটা আমরা একটু সলিড অ্যাঙ্গেল দিয়ে আলোচনা করব। কি প্রশ্ন একটু দেখে নিই। ধরে নাও তোমার কাছে এটা একটা ফাঁপা গোলক, আর এটা সুষমভাবে আহিত আছে। মানে কি, যেহেতু গোলক বলেছি আমি, আর তাকে চার্জ দিয়ে দিয়েছি, তো কোথাও একটু বেশি চার্জ থাকবে, কোথাও কম চার্জ থাকবে, তাও তো হবে না, সব জায়গাটা একই রকম দেখতে। ধরে নাও এর কিছু একটা ব্যাসার্ধ, সাপোজ আর, ফাঁপা গোলক এটা কিন্তু সার্কেল নয়, গোলক। এতে চার্জ দেওয়া আছে কিউ, একক ক্ষেত্রে কত আধান আছে তাকে বলি সারফেস চার্জ ডেনসিটি বা তলমাত্রিক ঘনত্ব, তার মান কত, কিউ বাই 4πr²। তো এটার মানে হচ্ছে যে একক ক্ষেত্রে, মানে ছোট্ট একটি জায়গায় যদি আমি দেখি কত চার্জ আছে, একক ক্ষেত্রফলে কত চার্জ আছে, তাহলে তার মান সিগমা। তো সিগমা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তোমাকে বলেছে যে এই যে গোলক আছে, এর বাইরে ইলেকট্রিক ফিল্ড তোমরা বের করেছো গাউসের সূত্রের সাহায্যে। তাতে জানো তোমরা যে পুরো আধান কেন্দ্রে কেন্দ্রীভূত থাকতে আছে এরকম ধরে নিয়ে বাইরের ইলেকট্রিক ফিল্ডের রেজাল্ট সেরকম বেরোয়, কিউ বাই 4πε0r² এই টাইপের বেরোয়। ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য কেন, তারও উত্তর অনেক কিছু বইয়ে করে দেওয়া আছে। তো আমরা একটা একটা করে 4খানা পয়েন্ট আলোচনা করব। প্রথম দেখো, এটা হচ্ছে বলরেখা দিয়ে আমরা আলোচনা করব, বা লাইনস অফ ফোর্স কনভেনশন দিয়ে। কোনো ফিজিক্স লাগবে না, কিচ্ছু মানে জাস্ট তোমার ম্যাথামেটিক্স লাগবে না, শুধু বেসিক ইনটিউশন দিয়ে তুমি অ্যান্সার করে দিতে পারো, ঠিক আছে। দেখো, এই যে সেন্টার, গোলকের সেন্টার, বলতে পারবে এই সেন্টারে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হতে পারে। দেখো, সেন্টারে যদি কোনো তড়িৎ ক্ষেত্র থেকে থাকে সেন্টারে, তাহলে প্রথম তুমি ভাবো যে কোন দিকে হবে। এই যে সেন্টার থেকে আমি যদি রাইট সাইড দেখি যেমন দেখতে, লেফট সাইডটাও দেখো তেমন দেখতে। যদি আপ সাইডটা দেখি যেমন দেখতে, ডাউন সাইডটাও দেখি সেরকমই দেখতে, ঠিক আছে। বোর্ডের ওপর দিকটা যেমন দেখতে, বোর্ডের ভিতর দিকটাও সেরকমই দেখতে। তো এইরকম যে মিডিয়াম, চারপাশে যদি সেম মিডিয়াম, মানে একই রকম জিনিস দেখা যায়, তাহলে সেই মিডিয়ামকে বলা হয় আইসোট্রপিক মিডিয়াম, সমদৈশিক। তার চারপাশের দেশ একই। যদি স্পেয়ারটাকে রোটেট করে দিই আমি 360 ডিগ্রি না করে, যদি 90 ডিগ্রি রোটেট করাই, এই ও বিন্দু বুঝতে পারবে যে রোটেশন হয়েছে? বুঝতে পারবে না, কারণ একই রকম। সুতরাং এখানে তড়িৎ ক্ষেত্র তুমি বলতে পারো না ডান দিকে, বলতে পারো না বাঁ দিকে, সঙ্গে সঙ্গে বলতে হবে কোনটা, বিশেষত্ব কি, কোনো বিশেষত্ব নেই। তো সেন্টারে ইলেকট্রিক ফিল্ড জিরোই হবে। কেউ বললে আপ, যদি কেউ বলে তুমি বলতে পারো ডাউন। তো প্রচুর ডিরেকশন নিয়ে সমস্যা তৈরি হবে, সবাই বলবে আমার দিকে তড়িৎ ক্ষেত্র হও, তো তড়িৎ ক্ষেত্র কোনো দিকেই হবে না, শূন্য। সেন্টারে ইলেকট্রিক ফিল্ড জিরো, এটা জাস্ট তুমি ডিরেকশন দিয়ে বলতে পারো। বইয়ের ভাষা কি বলা হয়? বইয়ের ভাষা বলা হয় এখানকার চার্জ এই দিকে তড়িৎ ক্ষেত্র বানায়, এখানকার চার্জ ওই দিকে তড়িৎ ক্ষেত্র বানায়, ক্যান্সেলড। ওপরকার চার্জ এই দিকে তড়িৎ ক্ষেত্র বানায়, এখানকার চার্জ ওই দিকে তড়িৎ ক্ষেত্র বানায়, ক্যান্সেলড। তো এভরি পোর্শন অফ চার্জ তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেন্টারে, এবং ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার ইজ জিরো। তো সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ড জিরো, এটা নিয়ে আমার প্রশ্ন নয়। সেন্টারে ইলেকট্রিক ফিল্ড না হয় জিরো, খুব সহজেই বোঝা যায়। প্রশ্ন হচ্ছে সেন্টার থেকে একটু উপরে এইখানে তড়িৎ ক্ষেত্র কেন জিরো, এখানে কেন জিরো, এখানে কেন জিরো। তো ধরে নাও একদম সেন্টারের একদম এইখানে আছে আমি, ঠিক আছে। আমরা ফার্স্ট কনভেনশন ইউজ করছি কি, কিভাবে ব্যাখ্যা করবো আমরা, বলরেখা দিয়ে, লাইনস অফ ফোর্স কনভেনশন দিয়ে আলোচনা করব। তুমি একদম এখানে আছো, ঠিক আছে। বলতে পারবে এখানে যদি কোনো তড়িৎ ক্ষেত্র থাকে তার দিক কি হতে পারে, হয় ডান দিকে। তুমি যদি বলো ডান দিকে, দেখো তো সঙ্গে সঙ্গে বাঁ দিকে কেউ দাবি করতে পারে কিনা, বাঁ দিকে। এর ডান দিকটা যেমন দেখতে, বাম দিকটা তেমন দেখতে কিনা, এক্স্যাক্টলি সেম দেখতে। সুতরাং তুমি ডান দিক বাঁ দিক বলতে পারবে না, ইউনিক ডিরেকশন হতে হবে, ঠিক আছে, যাতে করে আদার্স কোনো কম্পিটিটর না থাকে। এখানে যদি তুমি একটা স্ফেয়ার টেয়ার এরকম কনসিডার করো, তাহলে দেয়ার আর সো মেনি ট্যানজেন্সিয়াল ডিরেকশন। এই স্ফেয়ারের স্পর্শক বরাবর প্রচুর ডিরেকশন রয়েছে, আর কোনো একটা দিক যদি তুমি বেছে নাও, তাহলে বাকিরা ঝগড়া করতে শুরু করে দেবে যে কেন আমার দিকে নয়। তো সেই রকমভাবে তুমি বললে যে আমি তড়িৎ ক্ষেত্রের কোনো দিক পাচ্ছি না, তাহলে তড়িৎ ক্ষেত্র হতে পারে এইরকম, রেডিয়ালি আউটওয়ার্ড অথবা রেডিয়ালি ইনওয়ার্ড, দুটোর মধ্যে একটা, ঠিক আছে। ধরে নাও রেডিয়ালি আউটওয়ার্ড, একটা ব্যাখ্যা আমরা দেবো, তারপরে বাকিটা নিজেরা জেনারেলাইজড করে দেবো তারপরে। তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্র যদি আপওয়ার্ড হয়, তাহলে দেখো কেউ ঝগড়াঝাটি করবে না, কারণ এর ওপর দিকটা দেখো
ওপর দিকটা যেমন দেখতে নিচের দিকটা তেমন দেখতে নয়, আলাদা। এখানে অনেক চার্জ আছে, এখানে চার্জ কম আছে, এই চার্জগুলো দূরত্ব কাছে, এই চার্জগুলো দূরত্ব অনেক বেশি, ঠিক আছে। সুতরাং এইটার ওপর দিকটা নিচের দিকটা আইসোট্রপিক নয়। সুতরাং আমি বেছে নিলাম আপওয়ার্ড, ঠিক আছে। এটা বলতে পারবে না, তাহলে এটাও কেন নাই, এটা হবে না, তো আমি আপওয়ার্ড ধরে নিয়েছি, ঠিক আছে। তার ঠিক নিচের বিন্দুতে কেমন ইলেকট্রিক ফিল্ড হবে এরকম, তার ঠিক নিচের বিন্দুতে কেমন হবে এরকম, এই বিন্দুগুলো তো সব সেরকমই। হ্যাঁ, মান পরিবর্তন হতে পারে, দিক তো পরিবর্তন হবে না, ঠিক আছে। সিমিলারলি তোমাকে বলতে হবে এখানেও ইলেকট্রিক ফিল্ড এইদিকে, এখানেও এইদিকে। সিমিলারলি এইটা যদি বাইরের দিকে হয় তাহলে এটাও এইরকমই হবে, এরকম। নিচের দিকটা এরকম হবে ইলেকট্রিক ফিল্ড, এরকম। তাহলে দেখো কোনো একটা বিন্দু থেকে ইলেকট্রিক ফিল্ড চারিদিকে ডাইভার্জ করছে, ছড়িয়ে যাচ্ছে। কখন হয় এরকম? যদি এখানে কোনো প্লাস চার্জ থাকে তখনই ছড়িয়ে যায়, অথবা যদি মাইনাস চার্জ থাকে তাহলে সব ডিরেকশনগুলো ভিতর দিকে হয়, ইনওয়ার্ড হয়। তো কোনো মাইনাস চার্জ নেই, কোনো প্লাস চার্জ নেই, তাহলে এইরকম ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্ট থেকে রেডিয়ালি আউটওয়ার্ড ভাবে বেরিয়ে যাচ্ছে সারফেসের দিকে, তা কখনই হতে পারে না। সুতরাং এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে হবে না, ডাউনওয়ার্ডও হবে না। এই যে কনভেনশন থেকে যেহেতু কোনো তুমি ডিরেকশন পাচ্ছ না, কোনো ডিরেকশনই পাচ্ছ না, যে ইলেকট্রিক ফিল্ডের মান যদি কিছু থেকে থাকে তার তো একটা দিকও থাকবে। শুধুমাত্র ডিরেকশন দিয়ে তুমি প্রথম কনক্লুশনে আসলে যে আমি কোনো ডিরেকশন খুঁজে পাচ্ছি না, তাই ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, আর কোনো অপশনই নেই তোমার কাছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কারণ। এর জন্য কোনো তোমাকে ম্যাথামেটিক্স লাগবে না, কোনো গাউসের সূত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট তুমি আইডিয়া করবে, মেথড অফ সিমেট্রি ইউজ করবে, দেখবে যে না, রেজাল্ট পাচ্ছ না। 2 নম্বর কেস, যেটা 2 নম্বর কেসটাও বইয়ে নেই, এটা আমি একটু ডিফারেন্ট পারপাস এটা আলোচনা করি একটু অন্যভাবে। দেখো, সেন্টার ইলেকট্রিক ফিল্ড জিরো, আবারও বলছি তুমি এটা সিম্পল কনভেনশন দিয়ে বলে যেতে পারছো ইলেকট্রিক ফিল্ড জিরো, কিন্তু এখানে কেন জিরো, তার জন্য আমরা আবার সেকেন্ড মেথডে যাব। দেখো কিভাবে, এই সেন্টার থেকে আমি একটা লাইন এই দিকে দিলাম এবং এই লাইনটাকে পিছন দিকে বাড়িয়ে দিলাম, এখান থেকে সেন্টার নয়, সরি, অফ সেন্টার, এটা সেন্টার, এটা হচ্ছে অফ সেন্টার। আবার এখান থেকে আর একটা লাইন আমি নিজের মতো এইভাবে দিলাম, ঠিক আছে। এবং এটা তুমি লাইন ভাববে না, এটা 3 ডাইমেনশনালি এই ঘটনাটা ঘটছে, তুমি ধরে নাও। তাহলে এটা সলিড অ্যাঙ্গেল হবে একটা এরকম, এটা একটা সলিড অ্যাঙ্গেল হবে, আর এটা একটা সারফেস হয়ে যাবে এরকম, ঠিক আছে। এরকম একটা সারফেস হয়ে যাবে, এরকম কিছু একটা। আশা করি তুমি ছবিটা ভিজুয়ালাইজ করতে পারছো। সলিড অ্যাঙ্গেলের আইডিয়া নিশ্চয়ই কিছুটা তোমার আছে, কোন আইসক্রিম সবাই খেয়েছো এরকম। তো এই যে কোনটা দেখতে পাচ্ছ, এটা 2 ডাইমেনশন যদি হয় তাহলে সিম্পল রেডিয়ানে মাপি আমরা, আর যদি এটা 3 ডাইমেনশনালি অ্যাঙ্গেল হয়, যেমন বাদামের ঠোঙা যেমন হয় যে কোনটা, এইটা হচ্ছে সেই সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দিস সারফেস অ্যাট দ্য পয়েন্ট ও, ঠিক আছে, এরকম ভাবে বলা হয়। সুতরাং এটা তো স্ফেয়ার, এটা 3 ডাইমেনশনাল স্ফেয়ার, তুমি আশা করি বুঝতে পারছো। তো এখানে একটা ছোট্ট সারফেস এলিমেন্ট যদি আমি নিই, দিয়ে একটা কোনো বিন্দু বেছে নিই, তাহলে ওই সারফেস এলিমেন্টের প্রত্যেকটি জায়গায় যদি জুড়ে দিই, সারফেসের এইটা পেরিফেরিটা জুড়ে দিই, তাহলে এরকম একটা 3 ডাইমেনশনালি অ্যাঙ্গেল তৈরি করবে। আর সেম অ্যাঙ্গেল এখানেও করবে না, এই লাইনটিই তুই বাড়িয়েছে, এই লাইনটাই বাড়িয়েছে, তো এই কোনটাও যায়, এই কোনটাও তাই। এটা এই সিম্পল দেখো জিনিসটা, এই যে এরকম, এই কোনটাও যায়, এই কোনটাও তাই। তাহলে এই কোনটাকে এটা যদি তুমি বাড়িয়ে দাও অনেক দূর, তাহলে এইরকম একটা বড় সারফেস, এখানে ছোট্ট সারফেস, তাতে কি এই কোনটা কি আলাদা, এই কোনটা কি আলাদা? সলিড অ্যাঙ্গেল ইজ সেম, ঠিক আছে। বিপ্রতীপ কোণ অনুসারে দেখো 2 ডাইমেনশনালি কোণ সমান, আর 3 ডাইমেনশনে যদি মাপো স্টেরেডিয়ান, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ অলসো সেম। এবার আমাকে বলতে পারবে কোনো বিন্দু আধান থেকে বা কোনো কিউ আধান থেকে, কিউ চার্জ কোথাও আছে, এই চার্জ থেকে চার্জের চারপাশে তড়িৎ ক্ষেত্র থাকে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। কোথায় তড়িৎ ক্ষেত্র বেশি থাকে? কাছে। যত দূরে যাবে বিন্দু আধান থেকে তত ইলেকট্রিক ফিল্ড কমতে থাকে এবং আস্তে আস্তে ইনফিনিটি থেকে সেটা জিরো হয়ে যায়। এই ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, দেখতে চাই, তাহলে আমরা কিছু লাইন্স দিয়ে সেগুলোকে ডিনোট করি। আমি বলি কিউ আধান থেকে এরকম বলরেখা বেরিয়ে যায়, এখানে এইরকম বলরেখা বেরিয়ে যায়, এখানে এইরকম, এখানে এইরকম, এইরকম আমরা লাইন্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এত লাইন্স বেরিয়ে যায়, ঠিক আছে। কত লাইন্স বেরিয়ে যায়? কত লাইন্স, হাউ মেনি লাইন্স? ইট ইজ প্রপোর্শনাল টু কিউ। যত আধান বেশি হবে তত বেশি লাইন এখান থেকে বেরিয়ে যাবে। কেন এমন ধরা হলো? আদারওয়াইজ তুমি এখানে যদি কিউ এর জায়গায় 2 কিউ আধান থাকে, তাহলে তোমাকে বলতে হবে দ্বিগুণ আধান বেরিয়ে যায়, দ্বিগুণ বলরেখা বেরিয়ে যাচ্ছে। তুমি যদি সব ক্ষেত্রে একই সংখ্যক লাইন দেখাও, তাহলে তোমাকে তো সোর্স সম্বন্ধে তুমি কোনো সঠিক ইনফরমেশন পাবে না। তুমি বলবে 1 কুলম থেকেও 1 লক্ষ লাইন্স বেরিয়ে যাচ্ছে, 2 কুলম থেকেও 1 লক্ষ লাইন্স বেরিয়ে যাচ্ছে। তাহলে সোর্স যে স্ট্রং, বেশি চার্জ, সেই তথ্য পেতে গেলে তোমাকে এটাই বলতে হবে যে লাইন্স ইজ প্রপোর্শনাল টু কিউ, ঠিক আছে। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দাও, তাহলে কতগুলো লাইন্স পাবে? যদি একটা সারফেস, ক্লোজ সারফেস করে দাও এরকম, সাপোজ স্ফেরিক্যাল সারফেসই করলাম,
তো স্ফেরিক্যাল সারফেসে কতগুলো লাইন্স বেরিয়ে যাবে? সাম কনস্ট্যান্ট ইন্টু কিউ, কে ইন্টু কিউ, এতগুলো লাইন্স বেরিয়ে যাবে। সাম ফাইনাইট লাইন্স দিয়ে আমাকে ইলেকট্রিক ফিল্ডকে ভিজুয়ালাইজ করতে হবে, আমি দেখতে চাই ইলেকট্রিক ফিল্ডকে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রিক ফিল্ডকে শুধু দেখলে তো হবে না, ইলেকট্রিক ফিল্ডের মান সম্বন্ধেও একটা আইডিয়া থাকতে হবে, যে যত দূরে যাবে ইলেকট্রিক ফিল্ডের মান যে কমে যাচ্ছে তার ইনফরমেশন কীভাবে দেবে। তো সেটাকে বলা হয় লাইন ডেন্সিটি। লাইন ডেন্সিটি মানে এতগুলো লাইন্স এই সারফেসেও বেরিয়ে যাচ্ছে, আবার যদি আরেকটা সারফেস তুমি দূরে নাও সেটাতেও বেরিয়ে যাচ্ছে, সেটা আরবিটারি শেপ হলেও কোনো অসুবিধা নেই। একই লাইন্স একেও ক্রস করছে একেও ক্রস করছে, তাহলে একক ক্ষেত্রে কত লাইন্স বেরিয়ে যাচ্ছে? কে কিউ, এতগুলো লাইন্স মোট ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার। যদি এর রেডিয়াসটা বলি আর, স্ফিয়ারটা রেডিয়াস যদি বলি আর, তাহলে একক ক্ষেত্রে এতগুলো লাইন্স বেরিয়ে যাচ্ছে। এবং দেখো যত দূরে তুমি সারফেস নেবে তত এই লাইন ডেন্সিটি কমে যাবে, ব্যাসার্ধ বাড়বে আস্তে আস্তে, ব্যাসার্ধ যদি বাড়তে থাকে তাহলে ঘনত্ব কমে যাবে। তুমি দেখো এটা যার দূরত্ব, এটা দূরত্ব বেড়ে গিয়েছে। এই যে ডেন্সিটি দেখে, লাইন ডেন্সিটি দেখে তুমি একটা অনুমান করতে পারো যে হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কমছে। যেখানে হাই ডেন্সড সেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রং, যেখানে লো ডেন্সিটি সেখানে ইলেকট্রিক ফিল্ড উইক। ইভেন এই সারফেসটা যদি তুমি স্ফেরিক্যাল না নিয়ে যদি আরবিটারি সারফেস নাও তাতেও কোনো অসুবিধা নেই। তুমি যদি এই সারফেসটা এইরকম নিতে, এরকম নিয়ে এইরকম করে কিছু একটা করে দিলে, দিয়ে আবার এরকম কিছু একটা এরকম করে দিলে, তাতে দেখো এই যে লাইন্সগুলো, এই লাইন্সগুলো পারপেন্ডিকুলার সারফেসকেই ক্রস করবে, একে ক্রস করবে না। এই যে সারফেসটা তুমি এক্সট্রা নিলে, একে কিন্তু কোনো বলরেখা ক্রস করবে না, তল ঘেঁষে বেরিয়ে যাবে। তার সারফেস এরিয়া তুমি যতই বাড়িয়ে যাও, আরবিটারি শেপ করো, তাকে যদি দুটো পার্টে ভেঙে দাও, একটা রেডিয়াল পার্ট একটা অ্যাঙ্গুলার পার্ট, তাহলে দেখবে অ্যাঙ্গুলার পার্টকেই বলরেখা ভেদ করে যাচ্ছে, মানে পারপেন্ডিকুলার সারফেসকেই বলরেখা ভেদ করে যাচ্ছে। কোনো রকম রেডিয়াল এরিয়াকে, এটা এরিয়া ডিরেকশন আর এইদিকে লাইন্স বেরিয়ে যাচ্ছে, তো তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই সারফেসকে বলরেখা ভেদ করবে না। সুতরাং এনি কাইন্ড অফ শেপ তুমি নাও, তাতে লাইন ডেন্সিটির মান বা আমাদের টোটাল লাইন্স একই থাকবে, এবং লাইন ডেন্সিটি গণনা করলে সেই একই রকম তথ্যই তুমি পাবে, ঠিক আছে। তো লাইন ডেন্সিটি কত? লাইন ডেন্সিটি হচ্ছে কে কিউ বাই 4 পাই আর স্কোয়ার। এবার একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল খুব ক্লেভারলি এই কে এর মানটা চুজ করেছিলেন 1/ε0। মানে কি, এটা কে কিন্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নয়, এটা অন্য কনস্ট্যান্ট। মানে কি, মানে ম্যাক্সওয়েল ধরেছিলেন যে কিউ আধান থেকে Q/ε0 সংখ্যক বলরেখা বেরিয়ে যায়। কেন ধরেছিলেন? কারণ লাইন ডেন্সিটির ফর্মুলাটা এবার দেখো কি আসছে, কে এর মান তুমি 1/ε0 বসাও, তাহলে Q/4πε0 আর স্কোয়ার। এটা কি লাইন ডেন্সিটিটা কি? এটা তো ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স আর। তাহলে লাইন ডেন্সিটি ইজ ডাইরেক্টলি ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড। এই কনসেপ্ট আনার জন্য যে যেখানে যেখানে লাইন ডেন্সিটির মান যত, সেইটাই সেই জায়গার ইলেকট্রিক ফিল্ড। তো সেইভাবে তুমি একটা মান গণনা করতে পারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের সাথে এই লাইন ডেন্সিটির সম্পর্ক রয়েছে। এখন দেখো, তুমি যদি লাইন ডেন্সিটি জেনে যাও, মানে যদি ইলেকট্রিক ফিল্ড জেনে যাও, তাহলে কোনো একটি সারফেসের মধ্যে দিয়ে কতগুলো লাইন্স বেরিয়েছে সেটাও তুমি বলে দিতে পারো। লাইন ডেন্সিটি মানে কি? লাইন ডেন্সিটি মানে ইলেকট্রিক ফিল্ড, এটা একক ক্ষেত্রে কত লাইন। তাহলে তোমাকে যদি আমি বলি এই যে ডিএস কোনো একটা ক্ষেত্রফল আছে, এরকম সাপোজ একটা ক্ষেত্রফল এরকম, এটা ডিএস ভেক্টর এইদিকে, আর এখানে ইলেকট্রিক ফিল্ড সাপোজ এরকম ই ভেক্টর। এবার যদি আমি তোমাকে বলি, বলো তো এখানে একটা চার্জ আছে কিউ, সেখান থেকে অনেক লাইন্স বেরিয়ে যাচ্ছে, এরকম বলরেখা বেরিয়ে যাচ্ছে, তো এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, বলো তো কতগুলো লাইন্স বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো একক ক্ষেত্রে কতগুলো লাইন্স বেরিয়ে যাচ্ছে, মানে লাইন ডেন্সিটি সংখ্যা ঘনত্ব, সেইটাই ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ক্ষেত্রফলে কতগুলো লাইন্স বেরিয়ে যাবে ইন্টু ডিএস। কিন্তু শুধু ইন্টু ডিএস করলে তুমি রেজাল্ট পাবে না, এর ওরিয়েন্টেশনটাও দেখতে হবে। যদি ইলেকট্রিক ফিল্ড এরকম হয় আর তুমি সারফেসটা এইভাবে রাখো, তাহলে তো কোনো লাইনই ক্রস করবে না। আবার যদি ইলেকট্রিক ফিল্ড এইদিকে হয়, তুমি যদি এটাকে এইভাবে রাখো, তাহলে দেখছো হ্যাঁ ম্যাক্সিমাম লাইন, সব লাইনগুলো ক্রস করছে। সুতরাং আরেকটা ফ্যাক্টর আছে যেটাকে বলি কস থিটা, ইডিএস কস থিটা, ঠিক আছে। কস থিটাটা কি? থিটাটা কি? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিএস অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, এইটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে। তো সামারাইজ করছি আমি কি, সামারাইজ করছি কিভাবে দেখো, তাহলে যদি তোমাকে একটা ডিএস এলিমেন্ট দেয়, এখানেই লিখছি আমি ডিএস সারফেস এলিমেন্টের থ্রু ফ্লাক্স, ঠিক আছে। ফ্লাক্স মানে কি? মানে এটাই সংখ্যা, বলরেখার সংখ্যা, ঠিক আছে। কত সেটা? ই ডট ডিএস, মানে ইডিএস কস থিটা,
দ্যাট ইজ ইকুয়াল টু ই ডিএস কস থিটা। এই তিনটে জিনিস তোমার লাগবে, কত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, কত ডিএস, কত যত বড় ডিএস তত লাইন্স, আর ওরিয়েন্টেশন কেমন, কস থিটা কেমন, সেটা অনুসারে কতগুলো লাইন ভেদ করে যাবে সেটাও আমাকে বলতে হবে। গোটা এই যে পুরো সংখ্যাটা, এটা পুরো যে রাশিটা ই ডট ডিএস, এটাকে আমরা বলি ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। আর যদি এটা ইন্টিগ্রেশন করে দিই, এটা যদি ইন্টিগ্রেশন করে দিই এরকম করে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ক্লোজড ইন্টিগ্রেশন করে দিলাম, মানে সারফেসটা ঘিরে দিলাম, তাহলে তুমি কি পাবে, কিউ বাই এপসাইলন নট, কিউ এন ক্লোজড বাই এপসাইলন নট। গাউসিয়ান সারফেসের, এটা যদি গাউসিয়ান সারফেস বলো বা এই ক্লোজ সারফেসের ভেতরে কত আধান আছে, তো তার মান হয়ে যাবে ফিক্সড কিউ এন ক্লোজড বাই এপসাইলন নট। এটাই তো ম্যাক্সওয়েলের তত্ত্ব, একটু আগেই বললাম যে যদি তুমি ঘিরে দাও সারফেসটাকে, ক্লোজ করে দাও, তাহলে এতগুলো বলরেখা বেরিয়ে যাবে। যাই হোক, তো আমাদের এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ডিএস একটা সারফেস এলিমেন্টের থ্রু দিয়ে কত লাইন্স বেরিয়ে যাবে, ইট ইজ ইকুয়াল টু ইডিএস কস থিটা। এইবার দেখো, এই কনসেপ্টটাকে আমি এইখানে নিয়ে আসবো। তুমি এটা সেন্টার তোমার সি, আর সেন্টার থেকে এই একটা বিন্দু নিয়েছিলে পি, তোমাকে দেখাতে হবে এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো। এরা ইলেকট্রিক ফিল্ড এখানে বানাচ্ছে, এ বানাচ্ছে জিরো, দেখাতে হবে। কিভাবে দেখাতে পারো, তুমি যদি এইভাবে প্রত্যেকটি এলিমেন্টকে ভেঙে দাও এখানে এরকম করে, তুমি যদি বলো এইটুকু সারফেস এখানে যা ইলেকট্রিক ফিল্ড বানাচ্ছে, তাহলে এইটুকু এখানে যা কোণ তৈরি হবে সারফেসটা এরকম করে, এই যে এখানে যা চার্জ আছে তারা একই ইলেকট্রিক ফিল্ড বানাচ্ছে, এখানকার যা সারফেস তারা যা ইলেকট্রিক ফিল্ড বানাবে, এখানকার যা সারফেস এলিমেন্ট তারা উল্টো দিকে একই ইলেকট্রিক ফিল্ড বানাবে। এটা তোমাকে দেখিয়ে এখানে জিরো করতে হবে, ঠিক আছে। সেটা একটু জটিল ব্যাপার। তার জন্য আমরা কি করব, আমরা ঠিক ওই রকমভাবেই একটু প্রসেসটাকে একটু অন্যরকমভাবে দেখাবো। ধরে নাও এই পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান বসে আছে, ইউনিট পজিটিভ চার্জ বসে আছে, ঠিক আছে, তুমি ধরে নিলে এটা। এইবার এই একক ধনাত্মক আধান চারিদিকে ইলেকট্রিক ফিল্ড বানাচ্ছে, এটা তুমি ধরে নিচ্ছ, কল্পনা করছো। তাহলে দেখো তো এখানে ইলেকট্রিক ফিল্ড কেমন বানাবে, এইরকম অ্যাওয়ে ফ্রম পয়েন্ট 1 কুলম চার্জ, এইরকম ইলেকট্রিক ফিল্ড, কিউ আধান থেকে ইলেকট্রিক ফিল্ড আর দূরত্ব কি হয়, এইরকম দূরের দিকে। এইখানে ইলেকট্রিক ফিল্ড কেমন বানাবে, ঠিক ওই লাইনটাকে পিছন দিকে বাড়িয়ে দাও, এইরকম 1 কুলম আধান থেকে তড়িৎ ক্ষেত্র কেমন বানাবে, তার থেকে দূরের দিকে, সাপোজ এটা E2, দুটো দূরত্ব আলাদা, E1 E2, এইখানে ইলেকট্রিক ফিল্ড এটা এইদিকে, এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, তুমি এটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বলতে পারো, এরকম কিছু একটা, ঠিক আছে। এবার আমাকে বলো তো, এই যে ডিএস, এই যে সারফেস এলিমেন্টটা, এটা তুমি ধরে নাও DS1, এই যে সারফেস এলিমেন্ট, যেটা এতে কিছু চার্জ আছে, কত চার্জ আছে, একক ক্ষেত্রফলে চার্জ আছে সিগমা, তাহলে এইটুকুতে চার্জ আছে সিগমা DS1, এটাকে তুমি বলে দাও DQ1, ঠিক আছে। এখানে কত চার্জ আছে, এখানে একক ক্ষেত্রে চার্জ আছে সিগমা, এই সারফেস এলিমেন্টটাকে বলো DS2, কারণ এটা এক নাও হতে পারে, এইটাকে তুমি বল দাও DQ2, এতগুলো চার্জ এখানে আছে। এরা এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো বানাচ্ছে, এটা তোমার প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য আমি একটু উল্টো কনভেনশন, উল্টো দিক থেকে প্রমাণ করছি। কিভাবে, আমি বলছি এইখানে পি বিন্দুতে একটা ইউনিট পজিটিভ চার্জকে তুমি বসিয়ে দাও, সে ঠিক তার সংযোগকারী রেখা বরাবর এখানে ইলেকট্রিক ফিল্ড E1 বানিয়েছে, এখানে ইলেকট্রিক ফিল্ড E2 বানিয়েছে। বলো তো এখানে ডিএস ভেক্টর কোন দিকে হবে, এই যে DS1 ভেক্টরটা কোন দিকে হবে, এটা সেন্টার, তাহলে সেন্টার থেকে যদি একটা রেখা টানো, তাহলে এইরকম রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক আছে, এইটা DS1 ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, এটাই তো আমরা ডিএস এর ডিরেকশন বলি। এখানে কেমন হবে, এখানেও তাই, সেন্টার থেকে এটাকে টেনে দাও, একদম এরকম করে টেনে দাও, এই দিকে বাড়ি দাও, এটাকে বলো DS2 এর ডিরেকশন, মান তো এতটা, আর ডিরেকশনটা এইদিকে, ঠিক আছে। তাহলে আমাকে যদি কেউ বলে যে এখানে ইলেকট্রিক ফিল্ড আছে E1, DS1 হচ্ছে সারফেস এলিমেন্ট, তাহলে এইটা দিয়ে কতগুলো লাইন্স বেরিয়ে যাবে, কতগুলো লাইন্স, এইটা একটা লাইন্স, এইটা লাইন্স, এইটা লাইন্স, এইটা লাইন্স, এরকম প্রচুর লাইন্স, এতগুলো লাইন্স, কতগুলো লাইন্স, এই যে ফর্মুলা E.ds, তার মানে E1 DS1 অ্যান্ড cos থিটা, থিটা কি, DS1 আর E এর মধ্যে যে অ্যাঙ্গেল, E1 এর মধ্যে এটা অ্যাঙ্গেল, E1টা কে বানাচ্ছে, E1টা কে বানিয়েছে, পয়েন্ট 1 কুলম চার্জ, যেটাকে আমি মনে মনে এখানে বসিয়েছি পি বিন্দুতে। আচ্ছা বলো তো, এখান থেকে যতগুলো লাইন্স বেরিয়ে যাচ্ছে, এইদিকে তো সেম সলিড অ্যাঙ্গেল, তাহলে এই লাইন্সগুলো, এই যে এই লাইনটাকে যদি পিছন দিকে বাড়াও তাহলে এইদিকে বেরিয়ে যাবে, একে যদি পিছন দিকে বাড়াও তাহলে এইদিকে বেরিয়ে যাবে, তাহলে ওইদিকে যতগুলো লাইন্স বেরিয়ে যাচ্ছে সেম সলিড অ্যাঙ্গেলের থ্রু দিয়ে তো তাই লাইন্স বেরিয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা কিছু একটা আছে, এটা একটা ক্রস চিহ্ন দিয়েছো, তাহলে যতগুলো লাইন্স এখানে, এইটা যদি একটা লাইন্স হয় এইটা, তাহলে এটা তো এখানেও পাবে,
এইটা একটা লাইন এরকম, তাহলে এটা এখানেও পাবে, এইটা একটা লাইন এরকম, তাহলে এখানেও পাবে। সুতরাং এই সারফেসটা কোথায় তুমি নিয়েছো ডাজ নট ম্যাটার, এই সলিড অ্যাঙ্গেলটা কত তার উপর নির্ভর করছে কতগুলো লাইন সেখান থেকে ইমার্জ করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেম সলিড অ্যাঙ্গেল সেম লাইন্স বেরিয়ে যাবে না? ঠিক আছে, তাহলে কত লাইন্স বেরিয়ে যাবে? এক্ষেত্রে সেম ফর্মুলা ইউজ করো, তাহলে E2 ds2 অ্যান্ড cos থিটা। বলো তো cos থিটা কি? এখানেও ইলেকট্রিক ফিল্ড আর ds এর মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সেম হবে। কেন হবে? কারণ তুমি দেখো সেন্টার থেকে এখানে তুমি বহির্মুখী লম্ব টেনেছো, সেন্টার থেকে সারফেস পর্যন্ত দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ, আবার এখানেও সেন্টার থেকে সারফেস পর্যন্ত দূরত্ব এটাও ব্যাসার্ধ। সুতরাং এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় এই বাহুটা ব্যাসার্ধের সমান, তাহলে এটাও থিটা, বিপরীত কোণ অনুসারে এটাও থিটা, এটা থিটা হলে এটা থিটা হলে এটাও থিটা। সুতরাং E1 ds1 cos থিটা ইকুয়াল টু E2 ds2 cos থিটা। দুদিকে cos থিটা ক্যান্সেল করে দাও এবং দুদিকে তুমি সিগমা গুণ করে দাও। যেই cos থিটা ক্যান্সেল হয়ে গেল, তুমি ঠিক মাল্টিপ্লাইং বোথ সাইড বাই সিগমা, চার্জ ডেনসিটি দিয়ে গুণ করে দাও। বলো তো সিগমা ds1 মানে কি? মানে dq1, এইটুকুতে কত আধান আছে? তো dq1 ইন্টু E1 ইকুয়াল টু সিগমা ds2 মানে কি? dq2 ইন্টু E2। দেখো বুঝতে পারলে কিনা? এটা কি? এটাই বা কি? এটা ঠিক এরকম না, F সমান QE টাইপের একটা ইকুয়েশন না? কি বলে এই ইকুয়েশন? বলে E তড়িৎ ক্ষেত্রে যদি Q আধান নিমজ্জিত থাকে, তাহলে সেই Q আধানকে E তড়িৎ ক্ষেত্র QE পরিমাণে বল দেবে। কোন দিকে বল দেবে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে বল দেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে 1 কুলম আধান তুমি মনে মনে এখানে বসিয়েছিলে, সেই 1 কুলম আধান এখানে যা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, সেই তড়িৎ ক্ষেত্র এখানকার চার্জকে এত পরিমাণে বল দেবে এবং এখানকার চার্জকেও সেম পরিমাণে বল দেবে, dq2 ইন্টু E2। ঠিক আছে, কোন দিকে বল দেবে? যেদিকে তড়িৎ ক্ষেত্র এইদিকে, এখানে যেদিকে তড়িৎ ক্ষেত্র এইদিকে বিপরীতমুখী, এটা যদি তোমার বিন্দু হয়, তাহলে এইদিকে এইটার জন্য এইরকম কিছু একটা। এইবার তুমি কুলম্বস ল লাগাও, নিউটনস থার্ড ল ইউজ করো। কীরকম? কুলম্বসটা কি বলে? যদি কোথাও একটা আধান থাকে Q1, কোথাও একটা আধান থাকে Q2, তাহলে Q1 Q2কে বল দেবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট r স্কোয়ার, দূরত্বটা r কোন দিকে? বাইরের দিকে। তাহলে Q2 Q1কে বল দেবে বাইরের দিকে। কুলম্বস লতে বলে আধানকে ঠেলে আধানকে টানে, পরবর্তীকালে আমরা ফিল্ড দিয়ে সেগুলোকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, কিন্তু কুলম্বস ল কি বলে? যে Q1 যত পরিমাণ বল Q2কে দেবে, যদি ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন হয়, তাহলে Q2 ও সেম পরিমাণ বল Q1কে দেবে এবং একই রেখা বরাবর দেবে। ঠিক আছে, তার মানে কি হলো? তার মানে 1 কুলম আধান এখানকার dq1 চার্জকে যা বল দেবে, এখানকার চার্জও এইখানে সেম বল দেবে। তাহলে এই P বিন্দুতে দেখো, P বিন্দুতে এরকম তুমি একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করেছিলে, এই সলিড অ্যাঙ্গেলের চার্জ একে যে বল দিয়ে ঠেলবে 1 কুলম আধানকে, এখানকার যে চার্জ তারাও ওকে সেম বল দিয়ে উল্টো দিকে ঠেলবে, কারণ এই দুটো বলের মান সমান। আর নিউটন থার্ড ল অনুসারে এর সমতুল্য বল তুমি এই দিকে পাবে, এর সমতুল্য বল তুমি এই দিকে পাবে এবং একই রেখা বরাবর পাবে, কারণ যেদিকে E1 যেদিকে E2 তুমি দেখো এই রেখাটা সেম ছিল আমাদের। ঠিক আছে, এখানে অনেক চার্জ আছে, অবশ্যই তুমি প্রত্যেকটি চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড দেখাতে পারো, বাট রেজাল্টেড ইলেকট্রিক ফিল্ড ইজ দ্যাট। ঠিক আছে, তার মানে কি হলো? তার মানে হলো যে এখানকার চার্জ যদি এখানে কিছু একটা তড়িৎ ক্ষেত্র বানিয়ে থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডের মান যদি তুমি বলো E ড্যাশড, তাহলে E ড্যাশডের দিক যেদিকে হবে, 1 কুলম আধানের উপর ফোর্স কত হবে? ইন্টু 1, যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে। তাহলে এইখানকার ইলেকট্রিক ফিল্ড যদি এখানে ইলেকট্রিক ফিল্ড, এখানকার চার্জ যদি এখানে ইলেকট্রিক ফিল্ড বানায়, আর তার নাম যদি তুমি বলো E ডবল ড্যাশড, তাহলে সে কত বল দেবে? ইন্টু 1। এবং এই দুটো বল পরস্পর সমান, নিউটনস থার্ড ল। তাহলে নিট ফোর্স অন দ্য পয়েন্ট অন 1 কুলম চার্জ, 1 কুলম চার্জের ওপর নিট ফোর্স কত? সেটা হচ্ছে 0। আর নিট ফোর্স যদি 0 হয়, তাহলে এ তো এখানে তড়িৎ ক্ষেত্র বানাচ্ছে, এইটুকু চার্জ এখানে ইলেকট্রিক ফিল্ড বানিয়েছে, নিউটনস থার্ড ল অথবা কুলম্বস ল তুমি যাই বলবে। তাহলে দুজন বিপরীত দিকে ইলেকট্রিক ফিল্ড বানিয়েছে, এখানে যা ইলেকট্রিক ফিল্ড বানিয়েছে E ড্যাশ, ও ওখানে ঠিক তার উল্টো ইলেকট্রিক ফিল্ড বানিয়েছে E ডবল ড্যাশ। ম্যাগনিটিউড অনুসারে তারা সমান, ডিরেকশন হচ্ছে তাদের অপোজিট, একদম E রেখা বরাবর তাদের ডিরেকশন। এখানে যেমন E1 বানিয়েছিল, ঠিক এখানে তার উল্টো দিকে ফোর্স।
এখানে যেমন এ যেমন ওকে ওইদিকে ইটুর জন্য যে ফোর্স দিয়েছিল, এ ঠিক ওইদিকে উল্টো দিকে ওকে ফোর্স দেবে, লাইন বরাবর ফোর্স দেবে সংযোগকারী সরলরেখা বরাবর। সুতরাং কি দেখতে পাচ্ছি আমরা, যে ইলেকট্রিক ফিল্ড এই 1 কুলম আধান যেটা মনে মনে বসিয়েছিলাম আমি, তার উপরে নিট ফোর্স 0, তার নিজের চার্জের মান 0 নয়, সুতরাং এখানে ইলেকট্রিক ফিল্ড মাস্ট বি 0। এইবার তুমি এরকম সলিড অ্যাঙ্গেল যে জায়গা থেকে কনসিডার করবে, তুমি এইটুকু পার্টকে নিয়ে আবার একটা এরকম কিছু এরকম বানিয়ে ফেলো এরকম, তাহলে এইটুকু পার্ট ওকে যা ফোর্স দেবে, এইটুকু পার্ট ওকে তাই ফোর্স দেবে। এরভাবে যতগুলো সলিড অ্যাঙ্গেল তুমি এখানে কনসিডার করবে, তারা সবাই ইচ অ্যান্ড এভরি পার্ট ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট দেবে, এবং নিট ইলেকট্রিক ফিল্ড যে কোনো পয়েন্টে অফ সেন্টার হোক বা সেন্টার হোক 0ই হবে। ঠিক আছে, তো এই যে ইলেকট্রিক ফিল্ড 0 সলিড অ্যাঙ্গেল দিয়ে ব্যাখ্যাটা হলো, তার মানেটা কি একদম যদি সামারাইজ করি আমি, এখানে যে কোনো একটা পয়েন্ট তুমি নিয়ে নাও, এখানে তুমি দেখো যদি তুমি এই বিন্দুতে থাকো, তাহলে তোমার সামনে ওপর দুটো তুমি নিও না, যা সলিড অ্যাঙ্গেল যেটুকু আছে সেইটুকু ভাবো, তারপর বাকি আমরা সবার জন্য সেই রুল অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো চার্জ অনেক কম, দূরত্ব অনেক কম, যে ইলেকট্রিক ফিল্ড বানাবে। এখানে দেখো চার্জ একটু বেশি, দূরত্বও তো বেশি, সেম ইলেকট্রিক ফিল্ড বানাবে। কীভাবে বলছি সেম ইলেকট্রিক ফিল্ড বানাবে? কারণ তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে সরে যাও, তাহলে দেখো তোমার ছবিটা এইরকম হয়ে যাবে, এরকম কিছু একটা হয়ে যাবে, এই সারফেসটা বেড়ে যাবে, এই সারফেসটা কমে যাবে। তাহলে দূরত্ব যখন বেড়ে যায়, ইলেকট্রিক ফিল্ড 1/r² অনুসারে কমে যায়, আর তুমি যখন সারফেস বেশি পাচ্ছ, তখন চার্জ বেড়ে যাচ্ছে, চার্জের মান বেড়ে যাচ্ছে, এবং কিভাবে বাড়ছে? r² অনুসারে বাড়ছে। ঠিক আছে, সারফেস এরিয়া বাড়ছে, তাহলে চার্জ বাড়ছে 4πr² ইন্টু সিগমা এই অনুসারে। তো যত সারফেস বাড়বে 2 ডাইমেনশনালি বাড়বে, তো r² অনুসারে বাড়বে। আর তুমি যদি শিফট করে যাও, তাহলে ইলেকট্রিক ফিল্ড নিজেকে অ্যাডজাস্ট করবে 1/r² অনুসারে। সুতরাং তুমি যে কোনো বিন্দুতে থাকো, তোমার সামনে কোথাও বেশি চার্জ হতে পারে, যদি এখানে থাকো একদম, তাহলে দেখো এদিকে কত চার্জ, এইদিকে খুব অল্প চার্জ, তো তুমি অনেক কাছে আছো, এখানে অনেক দূরে আছো। তো এত চার্জ বেড়ে গিয়েছে, অনেক চার্জ r² অনুসারে বেড়েছে, দূরত্বটাও বেড়ে গিয়েছে, r² অনুসারে ফিল্ড কমে যাবে। ওই জন্যে যদি সেন্টার থেকে তুমি কোনো অফ সেন্টার বিন্দুতে থাকো, তাহলে ইলেকট্রিক ফিল্ড 0ই হবে। তো এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল দিয়ে আমি ব্যাখ্যাটা করলাম, সলিড অ্যাঙ্গেল কনভেনশন দিয়ে। এছাড়াও আরও দুটো কারণ আছে, সেইগুলো আমি বলবো খুব গুরুত্বপূর্ণভাবে, পরের দুটো কারণ দেখবে। তাহলে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। 3 নম্বর দেখো, 3 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে গসেস ল। গসেস ল সবাই জানো, কি বলে গসেস ল? গসেস ল বলে যদি কোথাও চার্জ থাকে, সাপোজ এটা Q1, এটা Q2, এটা Q3, এরকম কোথাও চার্জ আছে, কন্টিনিউয়াস হতে পারে বা ডিসক্রিট হতে পারে, যেভাবেই হোক না কেন, এই চার্জগুলোকে নিয়ে তুমি যদি একটা ক্লোজ সারফেস তৈরি করো, সিমেট্রিক হতে পারে বা অ্যাসিমেট্রিক হতে পারে, তাহলে এই সারফেসের এই যে গাউসিয়ান, এটাকে বলা হয় গাউসিয়ান সারফেস, ক্লোজড হতে হবে, মাস্ট বি ক্লোজড। এই সারফেসের কেন ক্লোজড? কারণ তোমাকে নিট ফ্লাক্স বের করতে হবে। গসেস ল নিট ফ্লাক্সের কথা বলে। ওপেন করে দিলে তুমি যত বড় সারফেস এরিয়া, ফ্লাক্স তত বেড়ে যাবে, এরকম হবে। কিন্তু ক্লোজ করে দিলে ফ্লাক্সের মান আর বাড়বে না। তো সারফেসে এরকম সারফেস এরিয়া নিতে হয় এরকম, সাপোজ এটা তোমার ডিএস ভেক্টর, এইখানে ইলেকট্রিক ফিল্ড সাপোজ ই ভেক্টর, এরকম সব জায়গায় নিতে হবে। এখানে ইলেকট্রিক ফিল্ড জানো না কোন দিকে, সাপোজ এই দিকে, ডিএস ভেক্টর সাপোজ এই দিকে, সারফেস এরিয়া লম্ব, এই যে E.ds, এটা সব জায়গায় নিতে হবে সারফেসের। আর নেওয়ার পরে সারফেসটাকে ক্লোজ করে দিতে হবে, মানে কোথাও বাদ দিলে হবে না, ক্লোজ সারফেস। তাহলে রেজাল্ট কত হবে? যত বড় ইলেকট্রিক ফিল্ড তত ফ্লাক্স, যত বড় সারফেস এরিয়া তত ফ্লাক্স। কিন্তু যেই ঘিরে দেবে, রেজাল্ট আর কিচ্ছু চেঞ্জ হবে না। কত ইলেকট্রিক ফিল্ড, কি ইলেকট্রিক ফিল্ড জানার কিচ্ছু দরকার নেই, ভেতরে কত চার্জ আছে দেখে নাও, Q enclosed by epsilon naught is the result। এদের জন্য তুমি ফ্লাক্স পাবে, Q1 এর জন্য ফ্লাক্স পাবে, এই যে সব বলরেখা বেরোচ্ছে এদের জন্য, Q2 এর জন্যও বেরোচ্ছে, এরকম বেরোচ্ছে বলরেখা। ঠিক আছে, এই কাট করেছি মানে ভেবো না আবার কেটে দিলাম। যাই হোক, বাইরের যারা আছে তারা কোনো ফ্লাক্সে কন্ট্রিবিউশন করবে না, যা লাইন্স ঢুকবে তাই লাইন্স বেরিয়ে যাবে। কিন্তু খুব সুন্দরভাবে এটা মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড ফর অল দ্য চার্জেস, এখানে ইলেকট্রিক ফিল্ড সবাই বানাচ্ছে, শুধু ভেতরকার চার্জগুলো বানাচ্ছে না। হ্যাঁ, তুমি কোনো বিশেষ ক্ষেত্রে এমন কেস পেতে পারো যেখানে দেখা যাবে যে ভেতরকার চার্জগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ডটাই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট, ওইটাই নিতে হবে, বাকি কোনো দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। যাই হোক, তো এটা হচ্ছে গসেস ল। এই গসেস ল আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনের জন্য গসেস ল প্রযোজ্য, কারণ আমি বলেছি ভেতরে চার্জ এনক্লোজড, তো যদি তুমি এনক্লোজ চার্জ পরিবর্তন হয়,
কিভাবে পরিবর্তন করতে পারো? গসিয়ান সারফেস দরজা খুলে যদি ভেতরে ঢুকে চার্জ বের করো তবেই, তো সেটা আর ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন থাকলো না, ভায়োলেশন হয়ে গেল। ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনের ক্ষেত্রে গসেস ল প্রযোজ্য, এবং সেক্ষেত্রে কি সিমেট্রিক অ্যাসিমেট্রিক যে কোনো সারফেসের জন্য প্রযোজ্য। ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে অবশ্যই সিমেট্রিক হতে হবে। তো যদি এটা তোমার সেই ফাঁপাগুলো হয় যা চার্জ ডেনসিটি সিগমা হয়, তুমি সেন্টার থেকে আর দূরত্বে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে, তো তুমি আর দূরত্বে একটা সুষম গাউসিয়ান সারফেস খুঁজে বার করো, ইউনিফর্ম দেখতে। এইটা সেই গাউসিয়ান সারফেস। এটা ইউনিফর্ম কেন? কারণ সেন্টার থেকে সব কটা দূরত্বই আর, এইদিকে দূরত্ব আর, এটাও আর, এটাও আর, এটাও আর, সামনের দিকে আর, স্ফিয়ার একটা। আর তুমি কোথায় বসে আছো, কোন আরে বসে আছো, তোমার বলার ক্ষমতা নেই। যেদিকেই তাকাবে তুমি দেখবে একই রকম সিগমা দেখতে পাবে, কনস্ট্যান্ট। তো দেখো তো ফ্লাক্স কত হবে, এখানে যদি ইলেকট্রিক ফিল্ড কিছু একটা থাকে, ই যদি কিছু থাকে, আর এখানে একটা ছোট্ট সারফেস এরিয়া ধরে নাও এরকম ডিএস ভেক্টর, তাহলে ফ্লাক্স কত হবে? ফ্লাক্স জিরোই হবে, কারণ ভেতরে কোনো চার্জ নেই, এনক্লোজ চার্জই তো নেই, বাইরে চার্জ আছে সব। তাহলে ফ্লাক্স জিরো হলো, তার মানে এই কনক্লুশনে তুমি আসতে পারো না যে এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো। এখানে ফ্লাক্স জিরো করেছে কে? ইলেকট্রিক ফিল্ড, ডিএস আর কস থিটা, তিনজন মিলেমিশে ফ্লাক্স জিরো করেছে। তার মানে এই নয় যে ইলেকট্রিক ফিল্ড কি জিরো হতে হবে, কিন্তু ডিএস কি জিরো হতে পারে? ডিএস তো সারফেস এলিমেন্ট, ছোট্ট একটা সারফেসের অংশ, সে তো জিরো নয়। তাহলে ডিএস ইজ নট ইকুয়াল টু জিরো। কস থিটা কি জিরো হতে পারে? কস থিটা যদি জিরো হয় তার মানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি মানে কি? মানে যেদিকে ডিএস ইলেকট্রিক ফিল্ড তার সাথে লম্ব। বলো, এটা যদি ডিএস এর দিক হয়, রেডিয়ালি আউটওয়ার্ডই হবে, স্ফিয়ার ধরেছো, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি এইদিকে হতে পারে? হতে পারে না। কারণ তাহলে এইদিকেও হতে পারে, সামনের দিকে হতে পারে, পিছন দিকে হতে পারে, স্ফিয়ার তো। তো যত ট্যানজেন্সিয়াল ডিরেকশন তুমি এরকম করে পাবে স্ফিয়ারের, সবাই বলবে যে ইলেকট্রিক ফিল্ড আমার দিকে হয়। ওই জন্য কোনো ট্যানজেন্সিয়াল ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড হবে না, কারণ এই দিকের বিশেষত্ব কিছু নেই, এই দিকটা যে বিশেষ কিছু দিক তা তুমি বলতে পারবে না, আইসোট্রপিক মিডিয়াম। সুতরাং কস থিটা জিরো হতে পারে না। তাহলে ওয়ান অ্যান্ড অনলি কেস ইজ দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো, আর কোনো উপায় নেই তোমার কাছে। ঠিক আছে, তো গসেস ল দিয়ে তুমি বলতে পারো এরকম ক্লোজ সারফেস দিয়ে যে ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরোই হবে। ঠিক আছে, এটা 3 নাম্বার কেস, 3 নাম্বার জাস্টিফিকেশন। আর 4 নম্বর যেটা, এটা একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা বিভবের আইডিয়া থেকে ইলেকট্রিক ফিল্ডকে তুমি জিরো বলবে। কিভাবে? বিভব কাকে বলে জানো? এটা সে ফাঁপা গোলক ছিল, সিগমা চার্জ এরকম ছিল, টোটাল চার্জ কিউ, তলমাত্রিক ঘনত্ব সিগমা। যদি তোমাকে বলে এখানে বিভব বার করতে, সেন্টার থেকে আর ডিস্টেন্সে বিভব বার করতে, তাহলে ভি অফ আর অ্যাট দ্যাট পয়েন্ট, এটা সংজ্ঞা জানো? অসীম দূরত্ব থেকে, ইনফিনিটি থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, এখানে তড়িৎ ক্ষেত্র আছে, তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, আর বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে কত কাজ করতে হবে? ই ডট ডিএল ইলেকট্রিক ফিল্ডের বিপরীতে আনতে কত কাজ করতে হবে? বহিস্থ সংস্থাকে কত কাজ করতে হবে? কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে বলো? প্লাস কিউ চার্জ এই দিকে আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে। তুমি যদি একক ধনাত্মক আধানকে এই দিকে নিয়ে আসো, তাহলে ইলেকট্রিক ফিল্ড তো ঠেলবে তাকে, ইলেকট্রিক ফিল্ড তো তার দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো তার বিরুদ্ধে তুমি আনছো, ধীরে ধীরে নিয়ে আসছো, তার কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট রেখে নিয়ে আসছো, শুধু পোটেনশিয়াল এনার্জি বাড়াচ্ছ। তো সেই বহিস্থ সংস্থাকে কত কাজ করতে হবে? কাজ মানে বলগণিত সরণ, তো তুমি একক আধানকে নিয়ে এসছো, তাহলে বল কত? কিউই, তো তার মানে ইটাই বল, তড়িৎ ক্ষেত্রটাই বল, বলগণিত সরণ মানে কৃতকার্য, মাইনাস দেওয়ার উদ্দেশ্য একটাই, তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বহিস্থ সংস্থা দ্বারা কৃতকার্য হিসাব হচ্ছে, তাই মাইনাস। তো এইটা হচ্ছে সেই জায়গার বিভব। বলতে পারবে কোথায় বিভব বেশি? এখানে বিভব বেশি না এখানে বিভব বেশি? এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান এটাই বেরোবে যে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। গোলকের বাইরের কোনো বিন্দুতে তুমি যদি থাকো, তাহলে সমগ্র আধান কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নিতে পারো। আশা করি এরকম স্টেটমেন্ট তুমি আগে পেয়েছো বইয়ে। এখানে যা ক্যালকুলেশন করবে, ইন্টিগ্রেশন করার পরে মান টান তুমি যা বের করবে, দেখবে আলটিমেটলি যদি এইসব স্পেয়ার টেয়ার না থাকে, সেন্টারে যদি একটা চার্জ বসে থাকতো, তাহলে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড হতো যা কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, বিভব হতো কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, এরকমই বেরোতো। ঠিক আছে, তো যত তুমি কাছে নিয়ে আসবে তত তোমাকে বেশি কাজ করতে হবে। তার মানে এই আরটা কমবে, এই আর যদি কমে তাহলে বিভব বাড়বে। তার মানে ইনফিনিটিতে বিভব জিরো, অন্তত পয়েন্ট চার্জের ক্ষেত্রে ইনফিনিটিতে রেফারেন্স লেভেল ধরা যেতেই পারে, ইনফিনিটিতে বিভব জিরো, ইলেকট্রিক ফিল্ডের কিছু নেই, ওখানে ঘুরঘুর করতে কাজ ফাজ করতে হয় না, বিন্দাস থাকে সে। যত কাছে নিয়ে আসবে তত কাজ করতে হবে, তত বিভব বাড়বে। তাহলে বিভব বাড়ছে, এখানে বিভব বেশি, এখানে আরও বেশি, এখানে আরও বেশি,
আর একটা ফর্মুলা তুমি জানো কিনা জানি না, এইরকম ফর্মুলা dv/dr, সাপোজ আর ক্যাপে বা কিছু একটা ক্যাপ, এখানে ম্যাগনিটিউডটা দেখো জাস্ট, বেশ ঠিক আছে আর ক্যাপ দিলাম। এটা বলে পোটেনশিয়াল যেদিকে কমে, সর্বাধিক হারে কমে, সেইটাই তড়িৎ ক্ষেত্রের দিক। এইদিকে তুমি আনছো, তাহলে বিভব বাড়ছে 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 বাড়ছে, তাহলে কমছে কোন দিকে? এইদিকে। তাহলে সর্বাধিক হারে কমছে কোন দিকে? এইদিকে গেলেও বিভব কমবে, কিন্তু তা হবে না, এইদিকে সর্বাধিক যেদিকে কমে সেই দিকে চলে যাও। ডিক্রিমেন্ট অফ পোটেনশিয়াল, ম্যাক্সিমাম স্টিপেস্ট ডিক্রিমেন্ট অফ পোটেনশিয়াল ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, অ্যান্ড কত রেটে বিভব পরিবর্তন হচ্ছে সেটা তোমাকে ফিল্ড দেবে, ইলেকট্রিক ফিল্ডের মান দেবে। ঠিক আছে? তো তুমি যত কাছে থাকবে তত বিভব বেশি হবে, যত দূরে যাবে তত বিভব কম। তাহলে বলো তো কোথায় বিভব সব থেকে বেশি? এখানে সারফেসে। সাপোজ এটা এর মান, সাপোজ এটা এই বিন্দু, তাহলে এখানে বিভব কত? VA। ডেফিনেশন অনুসারে তুমি কি লিখতে পারো? VA সমান -ইনফিনিটি টু A E.dl। এবং এটাও জেনে রাখবে, তুমি যেদিক থেকেই চার্জ আনো না কেন, এই বিভবের মান পরিবর্তন হবে না। ইলেকট্রিক ফিল্ড সংরক্ষী বল, এই যে ওয়ার্ক ডান বা কার্য, এটা সংশ্লিষ্ট পথের উপর নির্ভরশীল নয়, শুরু আর শেষ বিন্দুর উপর নির্ভরশীল। আর সেই শুরু শেষ বিন্দুর বিভবগুলো তোমার জানতে হবে। সেই বিন্দুর VA, আর একটা বিন্দু ছিল ইনফিনিটি, সেটাতে 0, তো VA ইজ দ্যাট। আর একটা বিন্দু বেছে নাও তো, সাপোজ এইটা একটা কিছু বিন্দু, সাপোজ B বিন্দু। ঠিক আছে? তাহলে B বিন্দুতে বিভব কত? একই কন্ডিশন, ইনফিনিটি টু B E.dl, এরকম কিছু একটা। তাহলে দুই বিন্দুর বিভবের পার্থক্য কত? তুমি যদি বলো VB মাইনাস VA, তাহলে VB কত পেয়েছো? এইটা -ইনফিনিটি টু B E.dl, তারপরে মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাবে, VA মানে কত? ইনফিনিটি টু A E.dl, এরকম। ঠিক আছে? এবার তুমি দেখো কি করলাম আমি? VA VB দুই বিন্দুর বিভবের পার্থক্য বের করছি আমি। এই যে টার্মটাকে, এই টার্মটাকে আমি আগে লিখছি। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন কি আছে? ইনফিনিটি টু A, আমি এটাকে করলাম A টু ইনফিনিটি, দিয়ে একটা মাইনাস লাগিয়ে দিলাম, দিয়ে যা আছে তাই লাগিয়ে দিলাম, E.dr লিখতে পারি, নো প্রবলেম। মাইনাস যেটা আছে ইনফিনিটি টু B E.dl। এবার দেখো তো একটু অঙ্কের নিয়ম টিয়মগুলো জানো কিনা? মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে VB মাইনাস VA সমান মাইনাস কমন নিয়ে নাও ইনফিনিটি টু আমাদের A টু ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি টু B, তার মানে A টু B E.dl। পথের ওপর তো নির্ভরশীল নয়, তুমি তো A থেকে B তে যাবে, বিভবের পরিবর্তন অন্তিম বিন্দুর প্রথম বিন্দুর উপর নির্ভরশীল, তো মাঝখানে ইনফিনিটি ছিল না কে ছিল, ডাজ নট ম্যাটার, মাইনাস কমন নিয়ে নিয়েছো, A টু ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি টু B, তাহলে ম্যাথামেটিক্স বলছে যে ইট ইজ A টু B। এইটা খুব ইম্পর্ট্যান্ট রিলেশন। VA মাইনাস VB, এখানে যদি A থাকে এরকম পাশাপাশি এই এটা থাকবে। ঠিক আছে? A টু B E.dl, দুই বিন্দুর বিভবের পার্থক্য এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। এবার দেখো তো এখানে বিভব যা, তুমি আসছো 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 আসছো, এখানে বিভব A বিন্দু, তাহলে এখানে বিভব VA। তুমি এবার ভেতরে ঢুকে গেলে, তুমি বললে আমাকে হ্যাঁ আবারও কাজ করতে হচ্ছে, আমাকে ভেতরে ইলেকট্রিক ফিল্ড আছে, তুমি বললে যে বাইরে তো ইলেকট্রিক ফিল্ড ছিল তাই কাজ করতে হচ্ছিল বহিস্থ সংস্থাকে, ভিতরে তুমি ঢুকে গেছে, যদি বলছে হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড আছে, আমি দিক জানি না, আমি মান টানগুলো বের করবো, তুমি বলে ভেতরেও কাজ করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তুমি বলে বিভবের মান বেড়ে গেল, তুমি বলে আরো ভেতরে যাচ্ছি, হ্যাঁ আমাকে আরো কাজ করতে হচ্ছে, তাহলে বিভব আরো বেড়ে গেল। আরো ভেতরে ঢুকছো, তুমি হ্যাঁ আরো কাজ করতে হচ্ছে, বিভব বেড়ে গেল, দিয়ে একদম এই সারফেসে চলে আসছো, তাহলে তুমি বলছো না আমার বিভব তো আগে যাচ্ছিল তাই বিভব আর বাড়েনি। তাহলে এই যে রাস্তা বরাবর তুমি এলে, সেই রাস্তার বিভবের মোট পরিবর্তন কত হলো? 0। এখানেও যা বিভব, এখানেও তাই বিভব, এখানেও তাই বিভব, এখানেও তাই বিভব, যে কোনো রাস্তা দিয়ে তুমি এসো, তুমি এইদিকে এসো কোনো পরিবর্তন নেই বিভবের, এইদিকে এসো কোনো পরিবর্তন নেই, এইদিকে এসো বিভব পরিবর্তন নেই, আমরা জাস্ট স্ট্রেট লাইন পথে চলে এসেছি। আমরা এরকম, আমার কাছে গোলক ছিল আর আমি এর ভেতরে একদম সেন্টারকে পাস করে এইদিকে চলে এসেছি। কি দেখতে পাচ্ছি? বিভবের কোনো পরিবর্তন হয়নি, সমবিভব তল এটা। তাহলে রাইট হ্যান্ড সাইডকে 0 হতে হবে। A টু B E.dl, এটা এই বিন্দু ছিল তোমার, এটা B বিন্দু ছিল, এই A টু B যে রাস্তাটা দিয়ে তুমি এসেছো সেই রাস্তাতে E.dl কে 0 হতে হবে। এখন তোমার কাছে দুটো উপায়, এক হচ্ছে E যদি সব জায়গায় 0 হয় তাহলে তো E.dl 0 হবে, কিন্তু তার তো কোনো গ্যারেন্টি নেই। তুমি এমনটা বলতে পারো যে অর্ধেক রাস্তা পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড এইরকম, আমি এসেছি এই দিকে, তাই একজন ওই দিকে একজন এই দিকে, রেজাল্ট আমাকে দিয়েছে নেগেটিভ।
ই ডট ডিএল ডট প্রোডাক্ট নেগেটিভ, কারণ এখান থেকে কস পাই মানে -1। আর বাকি অর্ধেক রাস্তা তুমি বললে ইলেকট্রিক ফিল্ড ঘুরে গিয়েছে এইরকম ই, এবং আমি এসছি এইদিকে, তাহলে ওয়ার্ক ডান কত দেবে? পজিটিভ। ই ডট ডিএল কত দেবে? পজিটিভ। তুমি বললে এখানে যতটা নেগেটিভ এখানে ঠিক ততটা পজিটিভ, তাই কেটে কুটে 0। ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, তুমি দাবি করছো ইলেকট্রিক ফিল্ড আছে, কিন্তু ই ডট ডিএল 0 হয়েছে কেন? এটা তো 0 তুমি কনফার্ম। এটা কেন 0? অর্ধেক রাস্তা পর্যন্ত ই ডট ডিএল এর যা মান, বাকি অর্ধেক রাস্তা পর্যন্ত ই ডট ডিএল এর তাই মান, কিন্তু মাইনাস সাইন। তাহলে দেখো তো কিরকম হলো ইলেকট্রিক ফিল্ডটা তোমার কনভেনশন অনুসারে। তুমি বললে ইলেকট্রিক ফিল্ড অর্ধেক রাস্তা পর্যন্ত এই দিকে আর অর্ধেক রাস্তা পর্যন্ত এই দিকে। ইলেকট্রিক ফিল্ড দিক চেঞ্জ করতে পারে না যদি কোনো চার্জকে না পেরোয়। ধরে নাও তোমার কাছে একটা পজিটিভ চার্জ আছে, তাহলে বলরেখা এখানে এই দিকে হবে, এখানে এই দিকে হবে। দেখো তুমি এই দিক থেকে যাচ্ছ, তুমি দেখছো লেফট সাইডে বলরেখা, পেরিয়ে গেলে রাইট সাইডে বলরেখা, কাকে বেরোলে? চার্জকে। যদি চার্জ না থাকে, তুমি যদি এই দিকে যাও, চলেই যাও, তাহলে কি ইলেকট্রিক ফিল্ড হট করে এরকম হয়ে যাবে? হবে না। একমাত্র যদি চার্জকে কভার করো, পেরিয়ে যাও, তখন ইলেকট্রিক ফিল্ড দিক চেঞ্জ করে। তাহলে তুমি কোনো চার্জকে পেরিয়ে যাওনি, তাহলে ইলেকট্রিক ফিল্ড এরকম হতে পারে না। ঠিক আছে? সিমিলার কনভেনশন তুমি যে কোনোভাবে, তুমি যত রকম ইলেকট্রিক ফিল্ড তুমি বললে ইলেকট্রিক ফিল্ড এইরকম যদি হয় কোনোভাবে, ইলেকট্রিক ফিল্ড এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাস, তা তুমি বলে প্লাস থেকে বলরেখা বেরোচ্ছে, প্লাসে গিয়ে শেষ হচ্ছে, হবে না। প্লাস থেকে শুরু হয়, ইনফিনিটিতে গিয়ে শেষ হয়, বা মাইনাসে গিয়ে শেষ হয়, সুতরাং হবে না। এখান থেকে কেন বলরেখা বেরোবে, এখান থেকে কেন বলরেখা ঢুকবে, দুটোই তো একই। এই জায়গার কি বিশেষত্ব যে এখান থেকে বলরেখা ঢুকবে, এখান থেকে বলরেখা বেরোবে? জানো না। তো এইরকম তুমি যতভাবে ইলেকট্রিক ফিল্ড ভেতরকে ডিফাইন করতে চাইছো, তুমি সব কিছুতেই ফেলিয়ার হবে। সুতরাং লাস্টে পোটেনশিয়াল দিয়ে তুমি ইলেকট্রিক ফিল্ডকে শূন্য ব্যাখ্যা করতে পারো, আবার উল্টোটাও করতে পারো। ফাঁপা গোলকের তুমি যখন সারফেস পর্যন্ত কোনো চার্জকে নিয়ে আসছো, সারফেস পর্যন্ত যখন কোনো চার্জকে তুমি অসীম থেকে নিয়ে আসছো, তখন বাইরে ইলেকট্রিক ফিল্ড এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম কাজ করতে হবে, এখানে আনতে আনতে কাজ করতে হবে। যতটা কাজ করতে হলো সেটাই সেই জায়গার বিভব। ভেতরে যখন ঢুকে গেলে আর অতিরিক্ত কোনো কাজ করতে হবে না, কিন্তু যেটুকু কাজ করেছি সেটুকু কাজ তো করতেই হয়েছে আমাকে। সুতরাং এখানে বিভব বাইরে যেটা ছিল, এই যে সারফেসে যা ছিল তাই এখানেও ভি। এখানে আর কেন্দ্রে শূন্য ভেবো না, বিভব শূন্য ভেবো না। সারফেসে যেটা বিভব এখানেও তাই বিভব, এখানেও তাই বিভব, এখানেও তাই বিভব, সব জায়গায় কনস্ট্যান্ট। ভেতরে বিভবের পরিবর্তন হয়ে গেলে তো ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবে। ডিভিডিআর মাইনাস সাইন, এটাই তো ইলেকট্রিক ফিল্ড, তাই না? তার বিভব সব জায়গায় কনস্ট্যান্ট। এখানে 4 ভোল্ট, এখানে 2 ভোল্ট, তাহলে হবে না। 4 থেকে 2, তাহলে বিভব এই দিকে কমছে, তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে। আবার এখানে 10 ভোল্ট, এখানে 4 ভোল্ট, তাহলে হবে না, তাহলে বিভব ওই দিকে কমছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে হয়ে যাবে। ঠিক আছে? তো ওই জন্য এটা ইকুই পোটেনশিয়াল, শুধু সারফেসটা নয়, ভেতরেও সব জায়গাতে ভোল্টেজ কনস্ট্যান্ট, বিভব কনস্ট্যান্ট, এবং ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0। ঠিক আছে? তো 4খানা ইলেকট্রিক ফিল্ডের কনভেনশন আমি বললাম যে কোন কোন কারণে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। একটা হচ্ছে বলরেখা বা লাইনস অফ ফোর্স কনভেনশন, 2 নম্বর সলিড অ্যাঙ্গেল দিয়ে ব্যাখ্যা করলাম, 3 নম্বর গসেস ল দিয়ে ব্যাখ্যা করলাম, যেটা তোমাদের বইয়ে আছে, আর 4 নম্বর পোটেনশিয়াল দিয়ে ব্যাখ্যা করলাম। ঠিক আছে? তো সব কিছু জিনিসের মধ্যে যেগুলো সাবজেক্টের ফিল যদি তুমি না পাও, তাহলে পড়তে ভালো লাগবে না। তো একটু কনসেপচুয়ালি একটু রিচ কনসেপ্ট, এটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? ওকে, কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে জানাবে।